আজকে আলোচনা করব জর্জ বার্নার্ড শর একটা বিখ্যাত নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই নাটকটির একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড লাভ। ভালোবাসা এবং যুদ্ধ এই দুইটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে এই দুইটা জিনিস একসাথে কানেক্টেড? বিকজ উই নো দ্যাট এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যুদ্ধ এবং ভালোবাসা দুইটার জন্যই কিন্তু আসলে সব কিছু সই। মানে যুদ্ধ, যখন মানুষ যুদ্ধে যায় তখন মানুষ যে কোনো কিছু করতে পারে, সব কিছুই সেটা ফেয়ার, সেটা সুন্দর। আবার প্রেমের ক্ষেত্রেও মানুষ অনেক মিথ্যা বলে, সত্য বলে এবং সব কিছুই সে করতে পারে, যেটা যুদ্ধের ক্ষেত্রেও একই রকম। তো জর্জ বার্নার্ড শ এটা একটা কমেডি অফ ম্যানার, যেখানে আসলে খুব হিউমারাস ওয়েতে, কমিক ওয়েতে যুদ্ধ এবং ভালোবাসাকে পোর্ট্রে করা হয়েছে বা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। কিন্তু যুদ্ধ এবং ভালোবাসা নিয়ে বার্নার্ড শর মতামতটা ওনার সমসাময়িক সবার চেয়ে একটু ভিন্ন। যখনই আমরা ভালোবাসাকে উপস্থাপন করি কোনো মুভিতে, সিনেমার পর্দায় কিংবা বিজ্ঞাপনে, কবিতায়, গল্পে, আমরা দেখতে পাই যে ভালোবাসাকে সবাই গ্লোরিফাই করছে, ভালোবাসাকে বিভিন্নভাবে প্রকাশ করা হচ্ছে এবং ভালোবাসার মহত্বকে উপস্থাপন করা হচ্ছে। ঠিক তেমনইভাবে যুদ্ধকেও কিন্তু বিভিন্নভাবে গ্লোরিফাই করা হয় অনেক ক্ষেত্রে, কিন্তু বার্নার্ড শ কিন্তু সেই জায়গা থেকে খুব ভিন্নভাবে প্রেম এবং যুদ্ধকে উপস্থাপন করেছেন। এখানে যুদ্ধ এবং ভালোবাসাকে উনি ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন, এবং সব প্রেমকে উনি সমালোচনা করেননি, বরং যেটাকে বলা হচ্ছে কনভেনশনাল ওয়ে অফ এক্সপ্রেসিং লাভ। মানে ভালোবাসাটার একটা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা মানুষের সামনে উপস্থাপন করি যে এটা মানে ভালোবাসা, এটা মানে ভালোবাসা না। ভালোবাসা হলে কি কি করতে হবে, কি কি করতে হবে না। কোনো কোনো কাপলকে দেখলে আমরা বলি যে হ্যাঁ, এরাই মনে হয় সত্যিকারের ভালোবাসার উপস্থাপন করতে পারছে। আসলে ভালোবাসার কোনো স্ট্যান্ডার্ড কোনো ফর্ম নেই, কোনো ওয়ে নেই যে এইভাবেই ভালোবাসা হতে হবে অ্যাকর্ডিং টু জর্জ বার্নার্ড শ। যেমন এখন এই আধুনিক যুগে আমরা যদি ভ্যালেন্টাইন ডে বা ভ্যালেন্টাইন্স ডে এটার কথা বলি, তখন দেখবেন যে আসলে মানুষের ভালোবাসার জন্য টাকা পয়সার দরকার হয়। সো মানি ম্যাটার্স। কারণ কেউ যদি ডায়মন্ডের আংটি না কিনে দিতে পারে, হয়তো তার ভালোবাসাটা সত্য বা সুন্দর না। কিন্তু ভালোবাসার ব্যাপারটা তো আসলে মনে থাকে, অন্তরে থাকে, সেটা আসলে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু দেখবেন যে আমাদের সমাজে ভালোবাসা মানে অনেক ক্ষেত্রেই একজন বিসিএস হলে বা বিসিএস ক্যাডার হলে হয়তো বা তার প্রতি ভালোবাসাটা বেড়ে যায়, কিংবা প্রচুর পরিমাণে গায়ের রং, যেটা বাংলাদেশে অনেক এখন পর্যন্ত দেখা হয়, একটু ফর্সা, একটু সুন্দর হলে, টকটকে হলে হয়তো বা তাকেই সুন্দর বলে বা তার প্রতি প্রেম হতে পারে বা ভালোবাসা হতে পারে। ফ্যামিলি কতটা রিচ, তাদের দুইটা ঢাকায় বাড়ি আছে, দুইটা গাড়ি আছে, হয়তো বা তারা বিদেশে সেটেলড, সেই হিসেবে অনেকের ভালোবাসাকে স্টাবলিশ করে যে হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। তো এখানেও আর্মস অ্যান্ড দ্য ম্যানে যে আমাদের সেন্ট্রাল কিছু ক্যারেক্টার আছে, তারা রাইনা ভালোবাসাকে অনেক বেশি গ্লোরিফাই করে ফ্রম দ্য ভেরি বিগিনিং। তার কাছে মনে হয় যে ভালোবাসতে হলে তাকে কিছু কিছু জায়গা তার থাকতে হবে, তাকে অনেক হ্যান্ডসাম হতে হবে, অনেক রিচ হতে হবে, তাকে হিরো হতে হবে। সো অ্যাকর্ডিং টু হার, হিরো হ্যাজ সাম সোর্ট অফ ক্যারেক্টারিস্টিক্স, যেটা যে তাকে যুদ্ধে জয় করতে হবে। দেখেন, হেরে যাওয়া মানুষকে কখনো কেউ হিরো ভাবে না। সো হিরোকে সবসময় জিতে যেতে হবে, উইনার হতে হবে, ওয়ান করতে হবে। সো আপনি যদি জিতে যান তাহলে আপনি হিরো, আপনি যদি হেরে যান তাহলে আপনি হিরো না। এখানে সে শুরু থেকেই রাইনার ক্যারেক্টারে আমরা দেখি যে সে খুব সব কিছুকে রোমান্টিসাইজ করে এবং গ্লোরিফাই করে, স্পেশালি হিরোকে। হ্যাঁ, যে এবং সে এক্সেসিভলি একটা সিনেমেটিক একটা ব্যাপার তার মাঝখানে আমরা দেখতে পারি,
যে সে প্রচণ্ড পরিমাণে অপেরা দেখে, বায়রন পড়ে, পুস্কিন পড়ে। তো বায়রনিক হিরো কিংবা আমাদের মডার্ন লাইফেও দেখবেন যে হিরো মানি হচ্ছে একটা ঘুষি দিলে 100 জন পড়ে যাবে। মানে সে খুব কারেজিয়াস হবে, ব্রেভ হবে, সে কোনো কিছুকে ভয় পাবে না, সে কখনো কাওয়ার্ড হবে না, সে ফাইট করতে পারবে, তার প্রতি সবাই ফিদা থাকবে, মানে সব মেয়েরা তাকে পছন্দ করবে, তার খুব হ্যান্ডসাম ফিগার হবে। এরকম কেউই হয়তো বা হিরো হতে পারে। ফিয়ন্সে হিসেবে দেখানো হয় সার্জিয়াসকে, যিনি যুদ্ধ করতে গিয়েছেন এবং যুদ্ধে তিনি জয়লাভ করেন। এবং রাইনা মনে মনে ভয় পায় যে যদি সার্জিয়াস যুদ্ধে জয় লাভ না করে তাহলে তো আর সে হিরো থাকবে না, সে হিরো থেকে 0 হয়ে যাবে। তখন কি আসলে সে তাকে অ্যাকসেপ্ট করতে পারবে? তার মানে আমরা বুঝতে পারি যে রাইনা শুধুমাত্র জিতে যাওয়া কোনো একজন হিরোকেই অ্যাকসেপ্ট করবে তার লাইফ পার্টনার হিসেবে, কিন্তু হেরে যাওয়া কোনো সৈন্যকে কিংবা সোলজারকে সে কিন্তু তার লাইফ পার্টনার হিসেবে একদমই মেনে নিতে চায় না। সেক্ষেত্রেই তার প্রেমের যে ল্যাকিংসটা বা শর্টকামিংসটা সেটা পুরোপুরি ক্লিয়ার, যে পকেট যখন ফাঁকা কিংবা যখন ফেম বা রেপুটেশন নেই তো তার ঝুলিতে, তার মানে রাইনা সেরকম কোনো মানুষকে তার পাশে একদমই কল্পনা করতে পারে না। এবং পরবর্তীতে দেখানো হয় যে তার রুমে, তার বেডরুমে, রাইনার বেডরুমে হঠাৎ করেই একজন সৈন্য ঢুকে পড়ে, যে কিনা পলাতক। মানে এখানে দেখানো হয়েছে দুইটা দেশের যুদ্ধ, বুলগেরিয়ার সাথে সার্বিয়ান বাহিনীদের যুদ্ধ হচ্ছিল, এবং একজন সার্বিয়ান একজন সোলজার তার রুমে ঢুকে পড়ে তার জীবন বাঁচানোর জন্য। এবং সেই লোকটাকে সে চিনে না। পিস্তলের মুখে রাইনা কিন্তু তাকে তার রুমে আশ্রয় দেয় এবং পরবর্তী সময় তার কিছুটা সিম্প্যাথি কাজ করে সেই সৈন্যর প্রতি, এবং তাকে সে আশ্রয় দেয় এবং তাকে প্রোটেক্ট করে মূলত। তো এখানে আমরা দেখি যে একটা সময় পরে সেই যে রাশিয়ান না, উনি সুইস সোলজার ছিলেন, মানে যে আমাদের সেকেন্ড যে ক্যারেক্টারটা, আরেকটা সেন্ট্রাল ক্যারেক্টার ব্লাঞ্চলি, who was addressed from the very beginning the man or later chocolate cream soldier. রাইনা তাকে চকলেট ক্রিম সোলজার বলে কারণ এই লোকটা খুবই অদ্ভুত। সে রাইনাকে প্রথম বলে, রাইনা সবসময় স্বপ্ন দেখে এবং এই লোকটাকে বলতে থাকে তার যে হিরো সে এরকম ওইরকম, সে যাকে পছন্দ করে, বিভিন্ন কথা বলতে থাকে। এবং ব্লাঞ্চলি বা চকলেট ক্রিম সোলজার যিনি ছিলেন তিনি খুব প্র্যাকটিক্যাল একজন হিউম্যান বিং ছিলেন, এবং সে সব কিছু র্যাশনালি চিন্তা করে, নট ইন আ ইমাজিনারি ওয়ে। হ্যাঁ, সে কোনো লাইফকে এক্সিজারেট করে না। তো সেই ক্ষেত্রে সে যুদ্ধের যে রিয়েল সিনারিও সেটাই রাইনাকে বলে। সো এখানে রাইনা যুদ্ধ বলতে বোঝায় ঘোড়ায় চড়ে যাবে, তরবারি চালাবে, যোদ্ধা যেরকম আর কি কারেজিয়াস হয়, অনেক দেখতে অনেক বেশি সুন্দর হবে, সে বলবে সবাই ঝাঁপিয়ে পড়তে বলবে, মানে যুদ্ধকে অনেক ফ্যান্টাসাইজ করে রাইনা। এবং রাইনার যে মাদার ক্যারেক্টার থাকে এখানে, মা ক্যাথরিন, they both actually fantasize and romanticize war and love. কিন্তু যুদ্ধ তো আসলে শো অফ করার কিছু না, বা যুদ্ধটা কিন্তু শুধুমাত্র দেশাত্মবোধ না বা জাতীয়তাবাদ না। যুদ্ধের অনেক পলিটিক্যাল রিজন থাকে, যুদ্ধের অনেক পাওয়ার এক্সারসাইজ থাকে, অনেকে যুদ্ধ করে তার রেপুটেশন বাড়ানোর জন্য। কারণ সেই সময় বার্নার্ড শয়ের সময় কিন্তু যোদ্ধারা অনেক বেশি সম্মানিত হতো এবং অনেক এটা একটা রেপুটেড একটা জব ছিল। তো এখানে ব্লাঞ্চলি যুদ্ধের যে ব্রুটাল যেই পার্সপেক্টিভটা, মানে যে ব্রুটালিটিটা, সেটা কিন্তু রাইনাকে বলে যে যুদ্ধটা আসলে শুধুমাত্র শো অফ করার বিষয় না, কিংবা দ্যাট ইজ নট অনলি ন্যাশনালিজম অর প্যাট্রিয়টিজম দ্যাট most of the people consider the war is something sacrificing for your country, loving your country. So it's not only all about love and sacrifice, it's more than that. কারণ যুদ্ধটা কিন্তু শুধুমাত্র জীবন উৎসর্গ করা না, বরং যুদ্ধে শত শত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলে, স্বামী হারিয়ে ফেলে, বাবা হারিয়ে ফেলে,
এরকম অনেক কাছের মানুষ, মা বাবা তার সন্তানকে হারিয়ে ফেলে, সন্তান তার মা বাবাকে হারিয়ে ফেলে। তো সেই ক্ষেত্র থেকে যুদ্ধের যে ভয়াবহতা, রাইনা কিংবা ক্যাথরিন তাদের বাসায় বসে বা লাক্সারি একটা লাইফে থেকে তারা আসলে যুদ্ধের সেই ভয়াবহতাটা বুঝতে পারে না। তারা যুদ্ধকেও আসলে সিনেমার কোনো একটা গল্পের কোনো চরিত্র যারা ঘোড়ায় চড়ে তরবারি ঘুরিয়ে যুদ্ধ করে সেই জায়গাটাকেই তারা মনে করে, কিংবা যুদ্ধ হলে যে মানুষ মানুষকে খুন করতে পারে সেই যুদ্ধের নির্মমতা, সেই জায়গাটাকে কিন্তু তারা ওভারলুক করে অনেক ক্ষেত্রেই, রাইনা বিশেষ করে, কারণ তার মধ্যে সেই চাইল্ডিশ বিহেভিয়ার থাকে, অনেক সিলি বিহেভিয়ার থাকে। অপরদিকে ভালোবাসাকে এখানে কিছুটা টিটকারি করা হয় বা স্যাটারিক্যাল ওয়েতে প্রেজেন্ট করা হয় লাভ অ্যান্ড ওয়ার্কে। কারণ আমরা দেখি যে সার্জিয়াস যে কিনা রাইনাকে বলা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টাইম ওয়েন দে এনকাউন্টার ইচ আদার, যখনই তাদের দেখা হচ্ছিল সে রাইনাকে বলছিল ইউ আর মাই লাভ, মাই কুইন, অ্যান্ড রাইনা অ্যাট দ্য সেম টাইম মানে সিমিলারলি অ্যাড্রেস হিম মাই কিং, মাই লর্ড। তাদের ভালোবাসা যেন একজনের প্রতি আরেকজনের ভালোবাসা উথলে পড়ছে। কিন্তু ঠিক যখনই রাইনা তার রুমে রেডি হতে যায় ফর 5 মিনিটস, সে বলেছে আমি 5 মিনিটের মধ্যে আসছি, এবং তখন সার্জিয়াস বলে তোমার 5 মিনিট মানে আমার কাছে 5 ঘন্টা। ঠিক সেই 5 মিনিটের মধ্যে সে তাদের রাইনার বাসার যে কাজ করে সার্ভেন্ট লুকা, ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট ক্যারেক্টার অফ দিস ড্রামা অর প্লে, সেই লুকার সাথে সে ফ্লার্ট করা শুরু করে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে, দ্যাট ইজ হায়ার লাভ। তো বলছে যে ভালোবাসা মানে এমন একটা উচ্চ মার্গীয় কোনো একটা ভালোবাসা, লাইক স্ট্যান্ডার্ড ফর্ম অফ লাভ। সো সার্জিয়াস বলে আমাদের ভালোবাসাটা একটা খুব হায়ার ফর্ম অফ লাভ, আমাদের ভালোবাসা একটা হায়ার লাভ। হ্যাঁ, সো রাইনার সাথে সার্জিয়াস কিন্তু এরকম হায়ার লাভ নিয়ে একটা কনভারসেশনে যায়। এবং রাইনা যখন তার রুমে রেডি হওয়ার জন্য যায়, তারা বাহিরে একসাথে হাঁটতে যাবে, একসাথে খাবার দাবার খাবে, সে যখন ঠিক রেডি হতে যায় সেই মুহূর্তে লুকার সাথে সে ফ্লার্ট করে এবং তাকে জিজ্ঞেস করে ডু ইউ নো হোয়াট হায়ার লাভ ইজ, আসলে হায়ার লাভ জিনিসটা কি। এবং লুকাকে তার বাসার যে কাজ করে বা তাদের রাইনার বাসার যে সার্ভেন্ট থাকে যে মেয়ে, তার সাথে সে শুধুমাত্র ফ্লার্টই করে না, তার হাত ধরে জোর করে টান দেয়, তাকে কিস করতে চায়, বা তার যে একটা ভেতরে যে একটা অ্যানিমাল বিহেভিয়ার আছে সেটা কিন্তু বের হয়ে আসে। আমরা দেখি যে তার ভালোবাসাটা কতটা প্রিটেন্টুয়াস, মানে রাইনা অ্যান্ড সার্জিয়াস দে বোথ আর প্রিটেন্টুয়াস। তারা তাদের নিজেদের সামনে প্রতিটা মুহূর্তে অভিনয় করছে, প্রিটেন্ড করছে যে তারা তাদেরকে সর্বোচ্চ ভালোবাসে, কিন্তু তারা কিন্তু তাদের পেছনে দুজনই দুজনকে ঠকাচ্ছে। সো এটাই তাদের হায়ার ফর্ম অফ লাভ। যেমন আমরা ভার্চুয়াল মিডিয়াতে দেখি যে তারা খুবই হ্যাপি কাপল, মানে হ্যাপি কাপল যে পিকচারটা তারা ভার্চুয়াল মিডিয়াতে ঝুলিয়ে রাখে, ইনস্টা, ফেসবুক or the other social media platform, but in real life they are not happy, so they are pretending to be happy. So আমাদের মধ্যে যখন ভালোবাসে তখন তাদের মধ্যে অনেক বেশি প্রিটেনশন থাকে। সিমিলারলি রাইনা উঠতে বসতে সার্জিয়াসকে মিথ্যা কথা বলে, ইভেন তার মা বাবাকেও সে বলে, কিন্তু সে প্রিটেন্ড করে যে সে কখনো মিথ্যাই বলতে পারে না, সে জানেই না মিথ্যাটা আসলে কি, মিথ্যা যে বলা যায় এটা সে জানে না, এরকম একটা প্রিটেন্ড সে করে। সে খুবই চাইল্ড লাইক বিহেভ করে সবার সামনে, খুব মানে বাচ্চা বাচ্চা বা ন্যাকা ন্যাকা যেই ব্যাপারটা সেই বিষয়টা রাইনার মধ্যে থাকে। কিন্তু রাইনা কিন্তু তার যে ফিয়ন্সে থাকে সার্জিয়াস, তার কাছে একটা সত্য লুকিয়ে রাখে। এবং আমরা জানি যখন একজন মানুষ আরেকজনকে ভালোবাসে তখন সে কখনো কোনো সত্য তার থেকে লুকিয়ে রাখে না বা সে প্রিটেন্ড করে না। যেমন এখানে দেখা যাচ্ছে যুদ্ধের সময় চকলেট ক্রিম সোলজার কিংবা ব্লাঞ্চলিকে সে তার রুমে শেল্টার দেয়, কিন্তু এই কথাটা সার্জিয়াসের কাছে সে হাইড করে। অ্যাট দ্য সেম টাইম তার চকলেট ক্রিম সোলজারের প্রতি একটা সফট কর্নার কিংবা ইটস মোর দ্যান ফ্রেন্ডশিপ কিছু একটা সে ফিল করে। ইভেন তার পকেটে সে একটা ফটোগ্রাফ বা পোর্ট্রেট, তার নিজের একটা ছবি সে দিয়ে দেয়, কিন্তু সে প্রিটেন্ড করে যে তার ভালোবাসা শুধু সার্জিয়াসের প্রতি। এমনকি চকলেট ক্রিম সোলজার বা ব্লাঞ্চলিকে সে একটা পর্যায়ে নিষেধ করে যে তুমি কিন্তু, আমি যে মিথ্যা বলি বা তুমি তো জেনে গেলা যে আমি মিথ্যা কথা বলি,
সো তুমি এইটা কখনোই মানে আমার যে ফিয়ন্সে তার কাছে বলবা না, কিংবা তুমি যে আমার রুমে ছিলা এটা তুমি বলবা না। কেন বলবা না? কেন এই জিনিসগুলো সে হাইড করতে চাইতো? কারণ সে বলছে যে আমি চাই আমার ভালোবাসাটা সবচেয়ে পারফেক্ট একটা লাভ হোক, আমাকে সে এতটাই বিশ্বাস করবে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ একটা মেয়ে। সো সে তার প্রেমিকের কাছে মিথ্যা বলে হলেও, প্রিটেনশন করে হলেও সবচেয়ে বেস্ট ভার্সনটা প্রেজেন্ট করতে চাচ্ছে। যেমন অনেকে দেখা যায় যখন নতুন নতুন প্রেম হয় তখন হয়তোবা মেয়েটা কিংবা ছেলেটা তাদের সামনে বলে যে তুমি আমার প্রথম প্রেম, এর আগে আসলে অনেক মানুষ এসেছে কিন্তু সেটা আমার সত্যিকারের ট্রু লাভ ছিল না, ইউ আর মাই ট্রু লাভ। সো এরকমভাবে অনেক প্রিটেন্টুয়াস কথাবার্তা বলে শুধুমাত্র নিজেদেরকে হ্যাপি করার জন্য বা প্রমাণ করার জন্য যে তারা আসলে শুধুমাত্র তার জন্যই পারফেক্ট, দে আর অনলি পারফেক্ট ফর ইচ আদার। সো এই যে প্রিটেন্টুয়াস রিলেশনশিপগুলো কিংবা রিলেশনশিপের মধ্যে লাই, প্রিটেনশন অ্যান্ড হিপোক্রেসি, এই বিষয়গুলো যে চলে আসছে বা স্টিল বিজ্ঞাপনে কিংবা নাটকে বিভিন্নভাবে কিন্তু এটাকে যেটাকে বলে যে প্রেমকেও কিন্তু অনেক কমার্শিয়ালাইজ করা হচ্ছে, কিংবা প্রেম এখন আমরা কিনছি, প্রেম ভালোবাসা এটাও বিক্রি করা হচ্ছে। কীরকম বিক্রি? যেমন আমি একদম ভিডিও শুরুতেই বলেছিলাম ভ্যালেন্টাইন ডের যে কথা বা গিফটস। এখন গিফটস না দিলে আসলে প্রেম টিকে না বা প্রেম হচ্ছে না। ভালো একটা রেস্টুরেন্টে না খাওয়াতে নিয়ে গেলে কিন্তু প্রেম টিকছে না, কিংবা দামি জামা কাপড় কসমেটিক্স ছাড়া প্রেমটা আসলে কন্টিনিউ করা ইজ কোয়াইট টাফ। সো এই বিষয়টাকে আসলে বার্নার্ড শো বলেছে আসলে প্রেম তো প্রেম না। এবং একটা সময় পরে যখন সার্জিয়াস রাইনার কাছে ধরা পড়ে যায় যে সে তারই বাসার যে কাজ করে তার সাথে, বা লুকা যে কিনা কাজের মহিলা, তার সাথে প্রেম করছে, এই জিনিসটা ধরা পড়ার পরে সে বলে যে আমাদের ভালোবাসাটা হচ্ছে একটা ফার্স, মানে একদম একটা ব্যঙ্গ রসাত্মক বা কোনো একটা কি বলবো একটা হাস্যকর একটা জিনিসে পরিণত হয়েছে। হ্যাঁ, তাদের যে নোবেল লাভ, তাদের ভালোবাসার যে মহৎ 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 কথা, সেই বিষয়গুলো আসলে সমস্তটাই নষ্ট হয়ে যায়। এবং আমরা দেখতে পারি যে রাইনা যে পুরোপুরি স্বপ্নের মধ্যে ডুবেছিল কিংবা তার কল্পনার রাজপুত্র, পরবর্তী সময় সে ব্লান্সলির মতো একটা মধ্যবয়স্ক এবং যে মোটামুটি 35-36 ইয়ার্স ওল্ড অ্যান্ড মিডল এজড একটা লোক, যে প্রচণ্ড প্র্যাকটিক্যাল, কিছুটা আমি বলবো যে একটু আনরোম্যান্টিক, এরকম একটা মানুষের প্রেমে পড়ে যায় যে একদমই রোম্যান্টিক না, যে রাইনাকে খুব সিরিয়াসলি মনে হচ্ছিল যে সিরিয়াসলি নিচ্ছিল না, এরকম একটা অপোজিট অ্যান্ড কন্ট্রাস্টিং একটা মানুষের প্রেমে কিন্তু রাইনা পড়ে যায় যখন সে বুঝতে পারে যে তার প্রেমের প্রেজেন্টেশন হয়তো বা সুন্দর না, কিন্তু সে অনেক প্র্যাকটিক্যাল অ্যান্ড হি ইজ আ রিয়েল ম্যান। রিয়েল ম্যান ক্যান নেভার বি প্রিটেন্টুয়াস, কারণ যদি সে সত্যিকারের মানুষ হয় সে কিন্তু প্রিটেন্টুয়াস হবে না। সে কখনোই রাইনাকে ইমপ্রেস করার জন্য কিছু বলে নাই, বরং রাইনার ভুলগুলো, ছোটোখাটো ভুলগুলোকেও কিন্তু সে হাইলাইট করছিল এবং বলছিল যে এটা তোমার ভুল, তুমি মিথ্যা বলছো, তুমি সবার সামনে প্রিটেন্ড করছো। কিন্তু সেটার জন্য সে তাকে ডিসপাইজ করেনি, মানে তাকে ঘৃণা করেনি। কারণ ভালোবাসাটাকে গ্লোরিফাই করার কিছু না, ভালোবাসাটা ভালোবাসা, ভালোবাসার কোনো ওয়ে নাই, কোনো প্যাটার্ন নাই, কোনো ফর্ম নাই, ভালোবাসা ভালোবাসা। ঠিক তেমনই যুদ্ধকে যে আমরা খুব মহৎভাবে প্রচার করছি, কিন্তু যুদ্ধ কিন্তু যুদ্ধই। যখন আমরা যুদ্ধকে স্ট্যাবলিশ করতে চাই তখন আমাদের অনেক ধরনের যুক্তি থাকে। যেমন হিটলার যখন জিউসদেরকে বা ইহুদিকে মেরে ফেলেছে, বা যেটাকে গণহত্যা বলা হয়, ম্যাস কিলিং বলা হয়, সেটা যখন করেছে ওনার কিন্তু যথেষ্ট যুক্তি ছিল। এবং অনেক অনেক মানুষ, আসলে পৃথিবীর অনেক মানুষ কিন্তু হিটলারকে সাপোর্ট করেছে এই কিলিংয়ের জন্য। তো সেটা আমরা দেখতে পারি যে যুদ্ধের অনেক পলিটিক্যাল রিজন থাকে, এবং যুদ্ধটা আসলে একটা প্রফেশনাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বার্নার্ড শো দেখানোর চেষ্টা করেছে, যেটা অনেকটা বিজনেসের মতো, এটা অনেকটা চাকরির মতো, অনেকটা জবের মতো। সো ওয়ারিয়ার বা সোলজার ইজ জাস্ট লাইক দ্য অ্যানাদার জব।
এটাও একটা জব, এটা একটা প্রফেশনাল অ্যান্ড স্কিল্ড থিং। তুমি অনেক স্কিল্ড হলে ঘোড়া চালানো পারতে হবে, বন্দুক চালানো পারতে হবে, তাহলে তুমি ভালো যোদ্ধা হতে পারবা। যোদ্ধা হওয়ার জন্য দেশপ্রেম, দেশের জন্য জীবন দিয়ে দেয়া, এই সব ধরনের কথাবার্তা খুব জরুরি না। শুধুমাত্র যারা নতুন নতুন যুদ্ধ করছে কিংবা যুদ্ধটাকে যারা খুব সিনেমেটিক ওয়েতে দেখে যে এটা হয়তো বা কোনো একটা সিনেমার গল্প, তারাই শুধুমাত্র যুদ্ধকে অনেক বেশি গ্লোরিফাই করে। কিন্তু যুদ্ধটা আসলে খুব ভয়াবহ একটা জায়গা। এখানে খুব কমিক ওয়েতে লাঞ্চলি তার ফ্রেন্ডকে কিভাবে জ্যান্ত বা তার ফ্রেন্ডের সাথে আরও অনেককে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই বর্ণনাটাও দিয়েছে। কিন্তু একটু কমিক ওয়েতে, আপনারা পড়লে বুঝতে পারবেন যে একটু কমিক ওয়েতে বন্ধুর যে মৃত্যু বা তার যে খুব কাছের একজনের মৃত্যুটাকে সে দেখিয়েছে থাকে। কিন্তু যুদ্ধ কোনো বীরত্বের কাজ না, আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, কিন্তু এটা যেহেতু যোদ্ধার কাজই যুদ্ধ করা, তাই মৃত্যুকে সাথে নিয়েই তাদের জীবন এবং মৃত্যুর মাঝামাঝি কিন্তু দাঁড়িয়েই তাকে তার লাইফটা লিড করতে হয়। তাই যুদ্ধকে বা ভালোবাসাকে কোনো কিছুকেই অতিরঞ্জিত করা আসলে বার্নার্ড শ পছন্দ করেননি, বা বার্নার্ড শ এটাকে ক্রিটিসাইজ করেছেন দ্য কনভেনশনাল রিপ্রেজেন্টেশন অফ লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসাকে ঠিক ক্রিটিসাইজ করেনি, কিন্তু ভালোবাসার যেই প্রকাশভঙ্গি এবং আমরা ভালোবাসাকে যে বাক্সে বন্দি করে ফেলেছি এবং আমাদের কল্পনার রং মিশিয়ে আমরা ভালোবাসা এবং যুদ্ধকে যেরকম সাজিয়েছি, কিন্তু আসলে ততটা সুন্দর যেই রং বা কালারফুল যেই জায়গাটা আমরা ভালোবাসা এবং যুদ্ধের জন্য দেই, ভালোবাসা এবং যুদ্ধটা আসলে ততটা কালারফুল না। আমাদের জীবনের অনেক উত্থান পতন আছে, তেমনি ভালোবাসারও অনেক রং আছে, সাদা কালো, কখনো রঙিন, কখনো সেটা আগলি সাইড অফ লাভ, কিছু পজিটিভিটি আছে, কিছু নেগেটিভিটি আছে। সব সময় খুব ভালো কিছুই হবে বা একদম ম্যাচ করে একটা মানুষকে আমরা লাইফ পার্টনার হিসেবে পাবো, ঠিক সেরকম না। ভালোবাসাটা ভালোবাসার মতোই, তাকে এত গ্লোরিফাই করার কিছু নেই, তেমনি যুদ্ধকেও আসলে গ্লোরিফাই করার কিছু নেই। কারণ পৃথিবী জুড়ে যে যুদ্ধ হচ্ছে, পৃথিবী জুড়ে যে ভালোবাসা হচ্ছে, যতটা ভালোবাসা পাচ্ছে তেমনি ভালোবাসায় বিট্রায়াল, ডিসলয়ালটি, চিটিং ইচ আদার, এই ধরনের চিটিং, বিট্রে করা, এই সমস্ত জিনিসও কিন্তু ভালোবাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তেমনি যুদ্ধ আসলে ঠিক তেমনই, যুদ্ধে কেউ আপনারাও যুদ্ধ এবং ভালোবাসাকে কিভাবে দেখছেন এবং কিভাবে এক্সপেরিয়েন্স করছেন, আপনাদের যুদ্ধ বা ভালোবাসা নিয়ে আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।